চর্যাপদ যদি বাংলা ভাষায় রচনা হয়, সেই বাংলা ভাষা এবং এখনকার যে বাংলা ভাষা তার মধ্যে কতটা পরিবর্তন রয়েছে বা কতটা বদল রয়েছে, কতটা পার্থক্য রয়েছে। কারণ আমরা চর্যার পদগুলো দেখলেই দেখতে পাই আমাদের এখনকার যে ভাষা, আমরা এখন যে ভাষায় কথা বলি, সেই ভাষা এবং চর্যাপদের মধ্যে লেখা যে ভাষা তার মধ্যে অনেকটাই তফাৎ রয়েছে। আজকের ক্লাসে আমরা পড়ব বাংলা ভাষার যে প্রাচীনতম নিদর্শন চর্যাপদ, সেই চর্যাপদ যে সময়ে রচনা, সেই সময়কালের ভাষা সম্পর্কে। এই বিষয়টি পড়বার প্রাথমিক কারণ আমরা জানি বাংলা সাহিত্যের প্রাথমিক বা প্রথম বা আদি সাহিত্যিক নিদর্শন হচ্ছে চর্যাপদ, এবং চর্যাপদ বাংলা ভাষাতেই রচনা। চর্যাপদ যদি বাংলা ভাষায় রচনা হয়, সেই বাংলা ভাষা এবং এখনকার যে বাংলা ভাষা তার মধ্যে কতটা পরিবর্তন রয়েছে বা কতটা বদল রয়েছে, কতটা পার্থক্য রয়েছে। কারণ আমরা চর্যার পদগুলো দেখলেই দেখতে পাই আমাদের এখনকার যে ভাষা, আমরা এখন যে ভাষায় কথা বলি, সেই ভাষা এবং চর্যাপদের মধ্যে লেখা যে ভাষা তার মধ্যে অনেকটাই তফাৎ রয়েছে, অনেকটাই পার্থক্য বা ধোঁয়াশা রয়েছে। সেই ভাষা বুঝতে আমাদের অনেকটাই অসুবিধা হয়। তবে কি মনের মধ্যে প্রশ্ন জাগে না যে চর্যাপদের ভাষা যেহেতু বাংলা বলা থাকলেও, যেহেতু বাংলা বলা আছে, এখনকার বাংলা ভাষা যেহেতু অন্যরকম, তাহলে চর্যাপদের ভাষাটা কি আদৌ বাংলা ভাষা? আর যদি বাংলা ভাষা হয়ও তাহলে কি ধরনের বাংলা ভাষা? এই বাংলা ভাষা শব্দটাকে ব্যবহার করে আমরা উত্তর খুঁজতে যদি যাই, তাহলে আমাদেরকে চলে যেতে হবে বাংলা ভাষার উৎপত্তির প্রসঙ্গে, অর্থাৎ বাংলা ভাষা কিভাবে উৎপত্তি হলো এবং উৎপত্তির প্রথম স্তরে তার সেই বাংলা ভাষার রূপটা কেমন ছিল, এখন কি রূপ সেটা আমরা মোটামুটি দেখতে পাচ্ছি। এখন বাংলা ভাষার উৎপত্তি স্তর আলোচনা করতে গেলে ফিরে যেতে হয় প্রায় 4000 বছর আগে। 4000 বছর আগে বাংলা ভাষার উৎপত্তি হয়নি, কিন্তু এই বাংলা ভাষার উৎপত্তির আলোচনা করার আগে একটা বিষয় বলে নেওয়া প্রয়োজন। যারা চর্যাপদ সম্পর্কে এর আগে পড়াশোনা করেছেন, আমার এই ক্লাসটি মূলত তাদের জন্য ততটা নয়, তবে আপনারা দেখতে পারেন। মূলত বাংলা সাহিত্য নিয়ে যারা প্রথম পড়াশোনা করছেন তাদের জন্যই এই ক্লাসটি সব থেকে বেশি উপযোগী হতে পারে বলে আমার মনে হয়। কারণ চর্যাপদ সম্পর্কে অনেকেরই ধোঁয়াশা রয়েছে, যারা আগে পড়েছেন তাদেরও, আবার যারা নতুন পড়াশোনা করছেন তাদের ধোঁয়াশা অনেকটা কাটবে বলে এই ক্লাসটার পর আমার মনে হয়। তাহলে এই সারা পৃথিবীর যে 4000 প্রায় ভাষা, সেই ভাষাগুলোকে কয়েকটি ভাষা বংশের মধ্যে রাখা হয়েছে। এরকম কতগুলি ভাষা বংশের নাম হচ্ছে ইন্দো ইউরোপীয় বা আর্য, তারপরে হচ্ছে সেমিও হামিও, বাল্তোস্লাভিক যদিও ইন্দো ইউরোপীয় আর্য ভাষা বংশেরই অন্তর্গত একটি ভাষা বংশ। সেমিও হামিও আছে, ভোটচিনীয় আছে, অস্ট্রিক আছে, দ্রাবিড় আছে, ইত্যাদি যে ভাষা বংশগুলো, এরকম একাধিক ভাষা বংশ রয়েছে, প্রায় 12টা। এই 12টা ভাষা বংশের মধ্যে একটি বিশেষ উল্লেখযোগ্য ভাষা বংশের নাম হচ্ছে ইন্দো ইউরোপীয় বা আর্য ভাষা বংশ। এই ইন্দো ইউরোপীয় বা আর্য ভাষা বংশটি অনেকগুলো কারণে কিন্তু উল্লেখযোগ্য। শুধু কোনো একটা ভাষা বংশকে উল্লেখযোগ্য বলা যায় না। উল্লেখযোগ্য হওয়ার একটা বড় কারণ কি, যে এই পৃথিবীর প্রাচীনতম গুরুত্বপূর্ণ কয়েকটি ভাষা, যেমন গ্রিক, লাতিন ইত্যাদি যে ভাষাগুলো, এই ভাষাগুলো হচ্ছে ইন্দো ইউরোপীয় বা আর্য ভাষা বংশের অন্তর্গত ভাষা। আবার এ হলো ইন্দো ইউরোপীয় বা আর্য ভাষা বংশের, সংস্কৃতটাও ইন্দো ইউরোপীয় বা আর্য ভাষা বংশের প্রাথমিক স্তরের ভাষা হচ্ছে এগুলো। আবার নব্য স্তর বা আধুনিক স্তরের যে ভাষাগুলো রয়েছে, যেগুলো ইন্দো ইউরোপীয় আর্য ভাষা বংশ থেকে
উৎপত্তি হয়েছে, সেগুলোর মধ্যে থেকে ইংরেজি আছে, বাংলা আছে, এই ভাষাগুলো কিন্তু এই ইন্দো ইউরোপীয় আর্য ভাষা বংশের অন্তর্গত। কিন্তু গুরুত্বপূর্ণ কেন? কারণ আমরা জানি পৃথিবীর বিখ্যাত বিখ্যাত সাহিত্যগুলো গ্রিক ভাষায়, লাতিন ভাষায়, ইংরেজি ভাষায়, বাংলা ভাষায় রচিত হয়েছিল। একাধিক গ্রিক সাহিত্য এর কথা আমরা জানি, ইংরেজি সাহিত্য, বাংলা সাহিত্য, সংস্কৃত সাহিত্য, এইগুলো কিন্তু সারা বিশ্বের সাহিত্যকে বিশেষভাবে প্রভাবিত করেছে বলে আমরা জানি এবং দেখতে পাই। সেই দিক থেকে ইন্দো ইউরোপীয় বা আর্য ভাষা বংশটির গুরুত্ব রয়েছে। এই ইন্দো ইউরোপীয় বা আর্য ভাষা বংশের বেশ কতগুলো শাখা রয়েছে। একটি শাখার নাম হচ্ছে ইন্দো ইরানীয় আর্য, আরও আছে বাল্টোস্লাভিক, বললাম বাল্টোস্লাভিক ভাষা বংশ আছে, ইতালিক ভাষা বংশ আছে, লাতিন, ইতালিক বা লাতিন ভাষা বংশ, গ্রিক নামক একটি ভাষা বংশ আছে, জার্মানিক আছে, কেল্টিক নামক একটি ভাষা বংশ আছে, ইত্যাদি ভাষা বংশগুলো। এবার এই ভাষা বংশগুলোর মধ্যে থেকে যে কোনো একটা ভাষা বংশ থেকে আমাদের বাংলা ভাষার জন্ম হয়েছিল। নিশ্চয়ই লাতিন ভাষা বা ইতালিক ভাষা বংশ থেকে বা গ্রিক ভাষা বংশ থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে বলে আমরা মনে করি না। এদিক থেকে ইন্দো ইরানীয় যে আর্য শাখাটি, এই ইন্দো ইরানীয় আর্য শাখার দুটি উপশাখা রয়েছে। একটি হলো ইরানীয় আর্য আর একটি হচ্ছে ভারতীয় আর্য। এই ভারতীয় আর্য থেকেই বাংলা ভাষার উৎপত্তি। তবে এখানেই শেষ নয়। বাংলা ভাষার উৎপত্তি ভারতীয় আর্য থেকে হলেও সেটা ভারতীয় আর্য ভাষার যে প্রাথমিক স্তর, সেই প্রাথমিক স্তর থেকে পরের স্তরে গিয়ে যে বাংলা ভাষার জন্ম হয়ে গেল তা কিন্তু নয়। ভারতীয় আর্য ভাষা অনেকগুলো স্তরের মধ্য দিয়ে বিবর্তিত হতে 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 বাংলা ভাষায় এসে পৌঁছায় বা বাংলা ভাষার জন্ম হয়। এই স্তরগুলো কিভাবে বিবর্তিত হয়েছে সেটা আমরা এখন আলোচনা করে দেখব। ভারতীয় আর্য ভাষার তিনটে স্তর রয়েছে। একটা হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা, আরেকটি হচ্ছে মধ্য ভারতীয় আর্য ভাষা, আরেকটি হচ্ছে নব্য ভারতীয় আর্য ভাষা, অর্থাৎ ওল্ড ইন্দো আরিয়ান, মিডল ইন্দো আরিয়ান আর একটা নিউ ইন্দো আরিয়ান। ওল্ড ইন্দো আরিয়ান বা প্রাচীন ভারতীয় আর্য ভাষার একটি সাহিত্যিক নিদর্শন যদি বলি তাহলে ঋগ্বৈদিক যুগের ঋগ্বেদ। তবে আর সময়কালটা অবশ্যই এর সঙ্গে জেনে নেওয়া দরকার যে আনুমানিক 1500 খ্রিস্টপূর্বাব্দ, অর্থাৎ যীশুখ্রিস্টের জন্মের প্রায় 1500 বছর আগে থেকে যীশুখ্রিস্টের জন্মের প্রায় 600 বছর আগে পর্যন্ত, অর্থাৎ আনুমানিক 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে আনুমানিক 600 খ্রিস্টপূর্বাব্দ সময়কালের মধ্যে এই প্রাচীন ভারতীয় আর্য ভাষা বর্তমান ছিল। তবে এই সময়কালের মধ্যে বর্তমান ছিল বলে এটা নয় যে ভাষাটা একটা নির্দিষ্ট জায়গায় স্থির ছিল, তার কোনো রূপ পরিবর্তন হয়নি বা কিছু, এটা কিন্তু নয়, রূপ পরিবর্তন হয়েছে। আরও একটা বিষয় বলবার যে প্রাচীন ভারতীয় আর্য ভাষার সাহিত্যিক নিদর্শন ঋগ্বেদ হলেও সেটা শুধু সাহিত্যিক নিদর্শন। তবে কি সেই সময় কথ্য ভাষা প্রচলিত ছিল না, অর্থাৎ আঞ্চলিক ভাষা প্রচলিত ছিল না? মানে প্রত্যেকটা মানুষই তো সাহিত্য চর্চা করতো না, আঞ্চলিক ভাষাও ছিল, সাধারণ মানুষ কথাবার্তাও বলতো। এইরকমই 4টে কথ্য আঞ্চলিক উপভাষার সন্ধান পাওয়া গিয়েছিল প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময়কালে। ভাষাগুলো হচ্ছে যথাক্রমে প্রাচ্য, উদিচ্য, মধ্যদেশীয় এবং হচ্ছে দাক্ষিণাত্য। এই প্রাচ্য, উদিচ্য, মধ্যদেশীয় এবং দাক্ষিণাত্য এই 4টি ভাষা ওই প্রাচীন ভারতীয় আর্য ভাষার মধ্যেকালেই প্রাকৃত ভাষার রূপ পেয়েছিল। যখন এই প্রাকৃত ভাষার রূপ পেল তখন এই প্রাচ্য রূপ পরিবর্তিত হয়ে গেল প্রাচ্যা মধ্যা এবং প্রাচ্যা। উদিচ্য রূপ পরিবর্তিত হলো উত্তর পশ্চিমা, এবং মধ্যদেশীয় এবং দাক্ষিণাত্য, মধ্যদেশীয় ও দাক্ষিণাত্য রূপ পরিবর্তন করে হলো পশ্চিমা ও দক্ষিণ পশ্চিমা। এরপরেই এলো মধ্য ভারতীয় আর্য ভাষার স্তর। মধ্য ভারতীয় আর্য ভাষার স্তরে এসে আমরা কি দেখছি? এই যে 4টি কথ্য প্রাকৃত ভাষার জন্ম হয়েছিল প্রাচীন ভারতীয় আর্য ভাষার স্তরে, এই 4টে কথ্য প্রাকৃত থেকে মধ্য ভারতীয় আর্য ভাষার প্রাথমিক স্তরে 5টা লেখ্য তথা সাহিত্যিক প্রাকৃতের জন্ম হয়েছিল। 5টি সাহিত্যিক প্রাকৃতের নামও এখানে আমরা জেনে নেব। যে প্রাচ্য
হ্যাঁ, প্রাচ্যা প্রাকৃত থেকে জন্ম হয়েছিল মাগধী প্রাকৃতের। প্রাচ্যা মধ্যা থেকে জন্ম হয়েছিল অর্ধমাগধী প্রাকৃতের। আবার উদিচ্য থেকে জন্ম হয়েছিল বা উত্তর পশ্চিমা প্রাকৃত যেটা, সেই উত্তর পশ্চিমা প্রাকৃত থেকে জন্ম হয়েছিল পৈশাচী। এবং পশ্চিমা ও দক্ষিণ পশ্চিমা প্রাকৃত থেকে জন্ম হয়েছিল মহারাষ্ট্রী এবং সৌরসেনী নামক দুটি সাহিত্যিক প্রাকৃতের। এটা গেল মধ্য ভারতীয় আর্য ভাষার প্রথম স্তর। কিন্তু একই কথা আবার, যে মধ্য ভারতীয় আর্য ভাষা যে সময়কাল, অর্থাৎ আনুমানিক 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে আনুমানিক 900 খ্রিস্টাব্দ, অর্থাৎ যীশুখ্রিস্টের জন্মের 600 বছর আগে থেকে যীশুখ্রিস্টের জন্মের পরে 900 বছর পর্যন্ত, এই সময়কালের মধ্যে মধ্য ভারতীয় আর্য ভাষার যে এই সময়কালের মধ্যে যে ভাষাগুলো ছিল, সাহিত্যিক প্রাকৃত হোক বা কথ্য প্রাকৃত যাই হোক না কেন, সেই ভাষাগুলো তাদের একটা নির্দিষ্ট জায়গায় স্থির থাকেনি, তাদের বিবর্তন হয়ে গেছে। প্রাথমিক বিবর্তনটা কি হয়েছিল? ওই যে কথ্য প্রাকৃত থেকে সাহিত্যিক প্রাকৃতের উৎপত্তি হয়েছিল। এবার এই সাহিত্যিক প্রাকৃতগুলো মধ্য ভারতীয় আর্য ভাষার দ্বিতীয় স্তরে এসে অপভ্রংশ স্তরে এসে উপস্থিত হলো, অর্থাৎ অপভ্রংশ ভাষায় পরিণত হলো। আবার তৃতীয় স্তরে এসে এই অপভ্রংশই অবহট্টে পরিণত হলো। যখনই অবহট্টে এসে পরিণত হলো, তখন এইগুলোর নামও বদলালো এবং এদের প্রত্যেকটা ভাষার যে বলবার ভঙ্গি, প্রত্যেকটা ভাষার রূপটা পরিবর্তন হয়ে গেল। যেমন প্রাচ্যা মধ্যা থেকে যে অর্ধমাগধী প্রাকৃতের জন্ম হয়েছিল, তা মধ্য ভারতীয় আর্য ভাষার শেষ স্তরে এসে হলো অর্ধমাগধী অপভ্রংশ অবহট্ট, সৌরসেনী অপভ্রংশ অবহট্ট, যেটা পশ্চিমা ও দক্ষিণ পশ্চিমা থেকে হয়েছিল। মহারাষ্ট্রী অপভ্রংশ অবহট্ট, এটা ওই পশ্চিমা এবং দক্ষিণ পশ্চিমা থেকেই তৈরি হয়েছিল। আবার হলো কি, উত্তর পশ্চিমা থেকে আমরা পৈশাচী প্রাকৃত দেখেছিলাম, যেটা সাহিত্যিক প্রাকৃত। এই পৈশাচী প্রাকৃত মধ্য ভারতীয় আর্য ভাষার শেষ স্তরে এসে হলো পৈশাচী অপভ্রংশ অবহট্ট। এবং সবশেষ প্রাচ্যা থেকে যে তৈরি হয়েছিল বা প্রাচ্যা প্রাকৃত থেকে তৈরি হয়েছিল মধ্য ভারতীয় আর্য ভাষায় যে মাগধী প্রাকৃত, সেই মাগধী প্রাকৃত মধ্য ভারতীয় আর্য ভাষার শেষ স্তরে এসে রূপ পরিগ্রহ করলো বা রূপ নিল মাগধী অপভ্রংশ অবহট্ট। এবার এই প্রত্যেকটা অপভ্রংশ অবহট্ট নিশ্চয়ই আমাদের এখনকার ভাষার নাম মাগধী অপভ্রংশ অবহট্ট কিংবা পৈশাচী অপভ্রংশ অবহট্ট নয়। অর্থাৎ এই ভাষাগুলোর মধ্যে থেকেও একাধিক ভাষার জন্ম হলো। সেটা মধ্য ভারতীয় আর্য ভাষার একেবারে শেষ স্তর, তার পরবর্তীকালে শেষ স্তরটা হচ্ছে, তাহলে কি পেলাম আমরা? অবহট্ট স্তর। অর্থাৎ মধ্য ভারতীয় আর্য ভাষার শেষ স্তর হচ্ছে অবহট্ট স্তর। এর পরবর্তীকালেই এই প্রত্যেকটা অপভ্রংশ অবহট্ট ক্রমে ক্রমে একটি করে নতুন ভাষার জন্ম দিল। কেউ একটি দিয়েছে, কেউ 5টিও দিয়েছে। যেমন নব্য ভারতীয় আর্য ভাষায় এরপর যখন এসে উপস্থিত হচ্ছে এই ভাষাগুলো, সেই ভাষাগুলো একাধিক ভাষার জন্ম দিচ্ছে। যেমন নব্য ভারতীয় আর্য ভাষায় পৈশাচী অপভ্রংশ অবহট্ট থেকে একটি নতুন ভাষার জন্ম হলো, যার নাম হচ্ছে পাঞ্জাবি। আবার সৌরসেনী অপভ্রংশ অবহট্ট থেকে একটি নতুন ভাষার জন্ম হচ্ছে, যার নাম হচ্ছে হিন্দি। আবার মহারাষ্ট্রীয় অপভ্রংশ অবহট্ট থেকে জন্ম হচ্ছে মারাঠি ভাষা। ঠিক তেমনভাবেই মাগধী অপভ্রংশ অবহট্ট থেকে বাংলা, ওড়িয়া, অসমিয়া ইত্যাদি বেশ কতগুলি ভাষার জন্ম হচ্ছে। তাহলে একটা জিনিস আমরা পরিষ্কার জানলাম যে বাংলা ভাষার জন্ম, অর্থাৎ নব্য ভারতীয় আর্য ভাষায় এসে পৌঁছেই বাংলা ভাষার জন্ম হলো এবং সেটা মধ্য ভারতীয় আর্য ভাষার শেষ স্তর মাগধী অপভ্রংশ অবহট্টর মধ্যে দিয়ে। তাহলে বাংলা ভাষা যে সংস্কৃত ভাষা থেকে আসেনি একথা পরিষ্কার বোঝা যাচ্ছে, কারণ ঋগ্বেদ সংস্কৃত ভাষায় রচিত, যেটা প্রাচীন ভারতীয় আর্য ভাষার সাহিত্যিক নিদর্শন। আর এই প্রাচ্যা থেকে তৈরি প্রাচ্যা প্রাকৃত, সেখান থেকে মাগধী প্রাকৃত, সেখান থেকে মাগধী অপভ্রংশ অবহট্ট, সেখান থেকে বাংলা, অর্থাৎ এই প্রাচ্যা যে ভাষাটা তা কিন্তু সংস্কৃত ভাষার মধ্যেকার নয়।
সেটা হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময়কালের একটি কথ্য বা একটি আঞ্চলিক উপভাষা। সেই আঞ্চলিক উপভাষা প্রাচ্যা থেকে ক্রমে ক্রমে বিবর্তিত হয়ে বাংলা ভাষায় এসে রূপ পরিগ্রহ করেছে। এই বাংলাই হচ্ছে প্রাচীন বাংলা নামে পরিচিত। কেন প্রাচীন বাংলা? কারণ এই বাংলা শুরু হয়েছে এই সময়কাল থেকেই, অর্থাৎ আনুমানিক 900 খ্রিস্টাব্দ থেকে। কারণ আমরা বললাম নব্য ভারতীয় আর্য ভাষার সময়কাল হচ্ছে আনুমানিক 900 খ্রিস্টাব্দ বা 901 খ্রিস্টাব্দ থেকে আধুনিক কাল পর্যন্ত। এই 901 খ্রিস্টাব্দের সময়কালেই যেহেতু বাংলা ভাষার জন্ম, এবং সেই সময়কালেই সেই সময়কালেই হচ্ছে চর্যাপদ রচিত। কারণ বলা হয়েছে যে প্রাচীন বাংলার ভাষার একমাত্র সাহিত্যিক নিদর্শন হচ্ছে চর্যাপদ, অর্থাৎ চর্যাগান। তবে এখানে আরো একটি বিষয় বলবার রয়েছে, যদিও অনেকেই স্বীকার করেননি বা করতে চাননি যে মাগধী অপভ্রংশ অবহট্ট থেকে বাংলা ভাষার উৎপত্তি। কারণ মাগধী অপভ্রংশ অবহট্ট স্তরের কোনো লিখিত নিদর্শন কিন্তু পাওয়া যায়নি। এই কারণে ভাষাচার্য পরেশচন্দ্র মজুমদার বলছেন যে আদর্শ কথ্য প্রাকৃত থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। আবার এ প্রসঙ্গে তর্ক বিতর্ক ক্ষেত্রে বা এই প্রসঙ্গে আরও বেশ কয়েকজন বলেছেন যে আদর্শ কথ্য প্রাকৃত থেকে বাংলা ভাষার জন্ম হয়নি, বাংলা ভাষার জন্ম মাগধী অপভ্রংশ অবহট্ট থেকেই হয়েছে। তারা বলতে চেয়েছেন যে আদর্শ কথ্য প্রাকৃতেরও কোনো লিখিত নিদর্শন ছিল না বা পাওয়া যায়নি। এই কথাটি বলেছেন জর্জ আব্রাহাম গ্রিয়ারসন এবং ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তাই আমরা ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতবাদটিকেই মেনে নিয়ে বলতে পারি যে বাংলা ভাষার জন্ম মাগধী অপভ্রংশ অবহট্ট স্তরের মধ্য দিয়ে হয়েছে, এবং সেই প্রাচীন বাংলা অর্থাৎ সেই জন্মলগ্নে সেই বাংলা ভাষার আদি নিদর্শন হচ্ছে চর্যাপদ। এখন কেন জন্মলগ্নে বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ, সেটা আমরা পরবর্তী ক্লাসে জানব। চর্যাপদের আবিষ্কার, চর্যাপদের রচনা কাল এবং সেই সংক্রান্ত কিছু প্রামাণিক তথ্যকে কেন্দ্র করে এবং একাধিক ভাষা বৈশিষ্ট্যকে কেন্দ্র করে বা ভাষা বৈশিষ্ট্যগুলিকে জেনে নিয়ে আমরা জানব যে চর্যাপদকে বাংলা ভাষার আদি নিদর্শন বা প্রাচীন বাংলা ভাষার একমাত্র নিদর্শন বা প্রাচীন বাংলা ভাষার নিদর্শন আমরা বলতে পারবো কিনা। এই প্রসঙ্গে একটা বিষয় বলবার, চর্যাপদের ভাষা হচ্ছে মূলত প্রাচীন বাংলা এবং বাংলা। যদিও এ নিয়ে অনেকে বিভিন্ন রকম মতবাদ পোষণ করেছেন। কেউ বলেছেন হিন্দি ভাষা চর্যাপদের ভাষাকে, কেউ বলেছেন মৈথিলি ভাষার নিদর্শন, কিন্তু সেসব বিতর্কিত বিষয়, সেগুলো আমরা পরে জানব। আপাতত এইটুকু জানলাম যে চর্যাপদের ভাষা মূলত বাংলা ভাষা এবং এই বাংলা ভাষার উৎপত্তি সংস্কৃত ভাষা থেকে হয়নি, হয়েছে প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময়কালের কথ্য আঞ্চলিক উপভাষা প্রাচ্যা থেকে ক্রমে মধ্য ভারতীয় আর্য ভাষায় একাধিক রূপ পরিবর্তনের মধ্য দিয়ে নব্য ভারতীয় আর্য ভাষায় বাংলা রূপে রূপ পেয়েছে। বাংলা ভাষার উদ্ভবের ইতিহাস, এই প্রসঙ্গটি সম্পর্কে যে সংক্ষিপ্ত আলোচনাটি চলল বা হলো, এতে আশা করছি যারা নতুন শিক্ষার্থী বাংলা সাহিত্যের, তাদের কিছুটা হলেও উপকার হবে, এবং যদি তারা উপকৃত হন তাহলে আমি নিজেকে ধন্য মনে করতে পারি বা করব। এবং আমি চেষ্টা করব এর পরবর্তী ক্লাসগুলোতে, যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলোতে আরও কিছু তথ্যকে সংযুক্ত করে বা সংগ্রহ করে সেই তথ্যগুলো যথাযথভাবে পরিবেশন করবার। ধন্যবাদ।